ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা চুক্তি ভার্চুয়ালি সই, দাবি ট্রাম্পের। নেতানিয়াহুর কপালে চিন্তার ভাঁজ, লেবাননে আপন ঘরে ফিরছে বাস্তুচ্যুতরা। ক্যালিফোর্নিয়ার মরুভূমিতে যুক্তরাষ্ট্রের বোমারু বিমান বিধ্বস্ত, 7 ক্রুর সবাই নিহত, কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 11 ঘণ্টার জিজ্ঞাসাবাদ, অচেনা দলে নাম লেখাচ্ছেন তৃণমূলের সাংসদরা। স্বাগত স্টার ওয়ার্ল্ডে, সঙ্গে আছি আমি শায়লা রহমানিমা। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ভার্চুয়ালি সই হলো ইরান যুক্তরাষ্ট্রের সমঝোতা চুক্তি। যুক্তরাষ্ট্রের পক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, আর ইরানের পক্ষে স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এই চুক্তিতে সই করেছেন। শুক্রবারের আগেই প্রকাশ হতে পারে 1.5 পৃষ্ঠার এই চুক্তি। চুক্তি সইয়ের পরেই হরমুজ প্রণালী আংশিক খুলে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। তবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বলছে, গেল 96 ঘণ্টায় এই পথ দিয়ে কোনো জাহাজ পার হয়নি। আগামী শুক্রবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হওয়ার কথা। তবে মার্কিন প্রেসিডেন্ট বলছেন, এরই মধ্যে ইলেকট্রনিক্যালি সই হয়ে গেছে তা। সিএনএনের প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, আর ইরানের তরফে স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ চুক্তিতে স্বাক্ষর করেছেন। ট্রাম্প বলছেন, ইরান নাকি পারমাণবিক অস্ত্র না অর্জন করার ব্যাপারেও রাজি হয়েছে। চুক্তি সইয়ের পর হরমুজ প্রণালী আংশিক খুলে গেছে বলেও দাবি করছেন তিনি। ভাষ্য, শুক্রবারের মধ্যে কোনো টোল ছাড়াই জাহাজ চলাচল শুরু হবে। ট্রাম্পের দাবি, হরমুজ আংশিক খুলে যাওয়ায় তেলের দাম দ্রুত কমে আসছে এবং শেয়ার বাজার রকেটের গতিতে ঊর্ধ্বমুখী হচ্ছে। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, পুরো চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর হয়ে গেছে। হরমুজ প্রণালীও ইতিমধ্যে আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে। শুক্রবার নাগাদ পুরোপুরি উন্মুক্ত হয়ে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন না করতে সম্মত হয়েছে। এটি নিশ্চিতে কঠোর নজরদারি ব্যবস্থা থাকবে। পারমাণবিক অস্ত্র নিয়ে ইরানের তরফে এখনো কিছু জানানো হয়নি। তবে গেল 96 ঘণ্টায় হরমুজ দিয়ে কোনো জাহাজ যায়নি বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এদিকে কিছু প্রতিবেদনে দাবি করা হচ্ছে, এই চুক্তিতে স্বাক্ষর করার জন্য ইরানকে অর্থ দিয়েছে যুক্তরাষ্ট্র, যাকে ভুয়া খবর বলছে ওয়াশিংটন। শুক্রবারের আগেই চুক্তির বিস্তারিত নথি প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আমরা এই সপ্তাহে চুক্তির পূর্ণাঙ্গ নথি প্রকাশ করব। ইরান যদি দীর্ঘমেয়াদী প্রয়োজনীয় প্রতিশ্রুতি দেয় আর 5টা স্বাভাবিক দেশের মতো আচরণ করে, তাহলে আমরা তাদের ওপর থেকে বড় ধরনের নিষেধাজ্ঞা শিথিল করতে প্রস্তুত। তবে অনেকে ভাবছে যুক্তরাষ্ট্র ইরানকে অর্থ দেবে, এটা ভুল। নতুন চুক্তিকে অন্য যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী আখ্যা দিয়েছেন ট্রাম্প। এ সময় সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে কটাক্ষ করে বলেন, 2015 সালের ওই ভয়াবহ চুক্তির মতো নয় এবারের চুক্তি। ইফফাতিরা, স্টার নিউজ। এদিকে ইরান যুক্তরাষ্ট্রের চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া জানালো তেহরানের মানুষ। যুক্তরাষ্ট্রের প্রতি তাদের কোনো আস্থা নেই, তাই তারা সতর্ক পর্যবেক্ষণে বিশ্বাসী। তবে ইরানের অনেকেই এই চুক্তিকে দীর্ঘ 47 বছরের অবরুদ্ধ অবস্থা থেকে মুক্তি বলেই মনে করছেন। যদি ইরানের অধিকার ও স্বার্থ রক্ষা করা হয়, তাহলে একটি চুক্তির মাধ্যমে তা রক্ষা করা অনেক ভালো হবে। এতে দেশ আবার গতি ফিরে পাবে, রপ্তানি ও আমদানি উন্নত হবে এবং অর্থনীতি উপকৃত হবে। 47 বছর পর দেশটি অবশেষে সমৃদ্ধির পথে এগোতে শুরু করেছে। আমেরিকানরা কোনো কিছুর বাধ্যবাধকতার মধ্যে নেই, বরং বিশ্বজুড়ে তাদের খারাপ রেকর্ড রয়েছে। ইসরায়েলও ঠিকভাবে আচরণ করে না, আর আমেরিকাও বিশ্বাসযোগ্যভাবে চলে না। তবে আমাদের সবসময় সতর্কভাবে জীবনযাপন করতে হবে। এদিকে ইরানের সাথে চুক্তিতে নাখোশ ইসরায়েলের মানুষ। ইরানের জব্দ থাকা অর্থ ফেরত পাওয়া বা দেশটির শাসন ক্ষমতার পরিবর্তন না হওয়াকে পরাজয় বলেই মনে করছেন ইসরায়েলিরা। তাদের বিশ্বাস, 2 বছর পর প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়াদ শেষ হলেই এই চুক্তি ভেঙে পড়বে। আমি মনে করি না এই চুক্তি টিকবে, কারণ ইরানিরা ইসরায়েলকে ধ্বংস করার শপথ নিয়েছে। তাই যখন আপনি তাদের সঙ্গে চুক্তি করেন, এটি শুধু তাদের লক্ষ্য অর্থাৎ ইসরায়েল ও আমেরিকাকে ধ্বংস করার উদ্দেশ্যকে বিলম্বিত করে। আমি চাই ইসরায়েল ও ইরানের মধ্যে শান্তি থাকুক,
কিন্তু এটি আসলে ঠিকবে না। But it's not gonna last, sorry. Well, I'm a northerner and I'm not very আমি এই চুক্তিতে খুব খুশি নই। আমি মনে করি এটি হয়তো 2 বছর চলবে, যতক্ষণ না ট্রাম্পের মেয়াদ শেষ হয়। তারপর আমরা আবার আগের অবস্থায় ফিরে যাব। and then we'll go back to the same thing. যুক্তরাষ্ট্র ইরানের চুক্তির খবরে পুরো বিশ্ব যখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে, তখনই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কপালে চিন্তার ভাঁজ। যুদ্ধবাজ নেতানিয়াহুর কাছে এই চুক্তি যেন দুঃস্বপ্নের মতো। নেতানিয়াহুর আপত্তির মুখেও ইরানের সাথে যুক্তরাষ্ট্রের চুক্তির পর মনে করা হচ্ছে ওয়াশিংটনে এখন তেল আবিবের চেয়ে তেহরানের প্রভাবই বেশি। নেতানিয়াহু বরাবরই নিজেকে ওয়াশিংটনের রাজনৈতিক পরামর্শক হিসেবে উপস্থাপন করতেন। মনে করা হতো মার্কিন রাজনীতিকদের ওপর আক্ষরিক অর্থেই প্রভাব ছিল তার। তবে কি উল্টে গেল সেই চিত্র? পরিস্থিতি এখন এমন যে ইসরায়েলের চিরশত্রু তেহরানই যেন যুক্তরাষ্ট্রকে বেশি প্রভাবিত করছে। এই ব্যর্থতা তেহরান বিষয়ে ইসরায়েলের কৌশল আবারও ভেবে দেখার বিষয়টিকে মনে করিয়ে দিচ্ছে। ইসরায়েলকে আরও বাস্তববাদী ও সংযমী হতে হবে। ওবামা প্রশাসনের সময় নেতানিয়াহু কংগ্রেস ও যুক্তরাষ্ট্রের নাগরিকদের সমর্থন আদায় করে হোয়াইট হাউসকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু এখন আর সেই সুযোগ নেই বললেই চলে। দশকের পর দশক ধরে ইরানকে শত্রু হিসেবে তুলে ধরাই ছিল নেতানিয়াহুর রাজনীতি। সেই দৃষ্টিভঙ্গি থেকেই দেশটি তার নিরাপত্তা ও রাজনীতিকে সাজিয়েছে। ফলে ইসরায়েলের মিস্টার সিকিউরিটি হিসেবে যে ইমেজ গড়েছিলেন নেতানিয়াহু, ইরান সেটি ভেঙে দিয়েছে। বর্তমানে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে ইরানের সাথে যুদ্ধ তো বন্ধ হচ্ছেই, ওয়াশিংটন তেহরানের চাপে লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান বন্ধ করতে হচ্ছে ইসরায়েলকে। এতকাল ধরে যে যুদ্ধকে পুঁজি করে ক্ষমতা উপভোগ করছিলেন নেতানিয়াহু, এবার তা ভাঙনের পথে। নির্বাচনের মাত্র কয়েক মাস আগে এই চাপ কিভাবে সামলাবেন যুদ্ধবাজ এই ইহুদি নেতা, সেটাই এখন বড় প্রশ্ন। নেতানিয়াহুর সামনে এখন দুটি পথ খোলা। একটি হলো যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি বিরোধে যাওয়া অথবা চুপচাপ ট্রাম্পের সিদ্ধান্ত মেনে নেওয়া। যদিও ইরানের সাথে চুক্তি হলেও লেবাননের রণাঙ্গন ছাড়তে নারাজ নেতানিয়াহু। আমি আর ট্রাম্প সব বিষয়ে সবসময় একমত হই না। ইসরায়েলের নিরাপত্তাই আমার অগ্রাধিকার। তা নিশ্চিতে যা দরকার আমি তাই করব। আমি নির্বাচনে লড়ছি এবং জিতব বলে আশা করছি। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েলকে আরও আক্রমণাত্মক নীতির পথে নিয়ে গেছেন নেতানিয়াহু। নতুন এই নিরাপত্তা কৌশলের কারণে বর্তমানে গাজা, লেবানন ও সিরিয়ার বিস্তীর্ণ এলাকা দখলে রেখেছে ইসরায়েল। দীর্ঘদিন ধরে 3 ফ্রন্টে যুদ্ধের কারণে চরম চাপে দেশটির সেনাবাহিনী। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে কোনো সুস্পষ্ট কূটনৈতিক পথও খোলা রাখেননি নেতানিয়াহু। ইফফাতিরা, স্টার নিউজ। ইরান যুক্তরাষ্ট্রের চুক্তির অন্যতম শর্ত হলো সব ফ্রন্টেই যুদ্ধ বন্ধ হবে, কিন্তু দক্ষিণ লেবাননের প্রায় 570 বর্গ কিলোমিটার এলাকার দখল ছাড়তে রাজি নয় ইসরায়েল। বরং হিজবুল্লাহ দমনের নামে এলাকাটিতে দীর্ঘমেয়াদে দখলদারিত্ব বজায় রাখতে চায় দেশটি। এদিকে যুদ্ধবিধ্বস্ত দক্ষিণ লেবাননে ফিরতে শুরু করেছেন বাস্তুচ্যুত মানুষ। লেবাননের প্রায় 570 বর্গ কিলোমিটার এলাকা ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। বর্তমানে সেখানে একটি বাফার জোন তৈরির দাবি ইসরায়েলের। এর লক্ষ্য হল ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধবিরতি হলেও লেবাননের এই দখলকৃত অঞ্চল থেকে ইসরায়েল সেনা প্রত্যাহার করবে না বলে স্পষ্ট জানিয়েছে সরকার। লেবাননে ইসরায়েল একটি বাফার জোন তৈরি করেছে। যতদিন প্রয়োজন হবে আমরা সেখানে থাকব। আমরা সেখানে থাকছি কারণ উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রয়োজন। আগামী শুক্রবার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে চুক্তি সই হওয়ার কথা, তাতে লেবানন ইস্যুটিও অন্তর্ভুক্ত রয়েছে। তবে লেবাননে ইসরায়েলের অবস্থান যুদ্ধবিরতি চুক্তির উপর নতুন চাপ তৈরি করতে পারে। এদিকে ইরান যুক্তরাষ্ট্রের শান্তি চুক্তির সমঝোতার আওতায় সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ হবে এমন খবরে নিজেদের বাড়িঘরে ফিরছে মানুষ। যদিও কিছু অঞ্চল আর বাসযোগ্য নয় বলে জানিয়েছেন দক্ষিণের মেয়র, তারপরও ইরান যুক্তরাষ্ট্রের চুক্তির আওতায় লেবাননেও যুদ্ধ বন্ধের আশায় আছেন সাধারণ মানুষ। আমরা আমাদের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি এবং শহরের দিকে যাচ্ছি। আল্লাহর শকর, যুদ্ধবিরতি হয়েছে সর্বশক্তিমান আল্লাহর দয়া এবং যোদ্ধাদের কারণে। আল্লাহর উপর ভরসা করে আমাদের ঘরের দিকে রওনা হব। আল্লাহর রহমতে যুদ্ধের সময়টা নিরাপদে এবং ভালোভাবেই পার হয়েছে। জানি না বাড়িতে আমাদের জন্য কি অপেক্ষা করছে। পরিস্থিতি সত্যি হতাশাজনক। দেখুন, এই জমি এখন আর বসবাসযোগ্য নয়। অনেক বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, আর যেগুলো পুরোপুরি ভাঙেনি সেগুলোর ভেতরের অবস্থাও এতটাই নষ্ট যে সেখানে বসবাস করা সম্ভব নয়।
সংঘাতের সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়েছে লেবাননে। দেশটির তথ্য অনুযায়ী ইসরায়েলের সামরিক অভিযানে প্রায় 12 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। যদিও দাবি করা হয়েছে এই অভিযান মূলত ইরান সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে পরিচালিত হয়। যুদ্ধে হিজবুল্লাহ বড় ধরনের ক্ষতির মুখে পড়লেও ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া চুক্তি লেবাননে গোষ্ঠীটির প্রভাব আরও বাড়াতে পারে বলে মন্তব্য করেছেন এক বিশ্লেষক। ইরান যুক্তরাষ্ট্র চুক্তি পরবর্তী পর্যায়ে হিজবুল্লাহকে নিরস্ত্র করার লেবাননের প্রচেষ্টাকে জটিল করে তুলবে। দীর্ঘমেয়াদে এর ফলে হিজবুল্লাহ লেবানন রাষ্ট্রের উপর আরও বেশি প্রভাব বা প্রাধান্য বিস্তারের সুযোগ পাবে বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকদের মতে এই চুক্তি স্বল্পমেয়াদে কিছুটা স্থিতি আনলেও দীর্ঘমেয়াদে লেবাননের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। এদিকে দক্ষিণ লেবাননে এখনও যুদ্ধের আতঙ্কে আছেন প্রবাসী বাংলাদেশিরা। সংঘাতপূর্ণ এলাকাটিতে বাসিন্দাদের এখনই না ফেরার পরামর্শ দিয়েছে বাংলাদেশ দূতাবাস। লেবাননের রাজধানী বৈরুত থেকে আরও জানাচ্ছেন জোবায়ের আহমেদ। ইরান ও যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনার মধ্যেই লেবাননে কিছুটা স্বস্তি ফিরেছে, তবে অনেকেই এখনো কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছে। এই যুদ্ধবিরতিটা আজও বন্ধ হবে কিনা, যে যুদ্ধ থামবে কিনা, এমনটা কিন্তু আশঙ্কা রয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। কেন অতীতে তারা দেখেছে কিন্তু যুদ্ধবিরতি রয়েছে কিন্তু যুদ্ধ থামেনি, এই একটা আশঙ্কাতে কিন্তু স্থানীয় নাগরিক প্রবাসী বাংলাদেশিদের মধ্যে রয়েছে। স্থানীয় লেবানিজ যারা রয়েছে তারা কিন্তু প্রশাসন যারা রয়েছে তারা কিন্তু এখনই লেবান দক্ষিণ অঞ্চলে যাওয়ার জন্য একটু নিষেধ করতেছেন, যেন তারা এখনই যেন তাদের বাসস্থানে ফিরে না যায়। কেন অনেক রাস্তাঘাট ধ্বংস হয়েছে, অবিস্ফোরিত বোমা রয়েছে, একটু এগুলো নিশ্চয় করে তারপরে কিন্তু তাদেরকে লেবান দক্ষিণ অঞ্চলে নিজ নিজ বাসস্থানে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছে। অনেক লেবানিসই বলতেছেন যে এই যুদ্ধবিরতিটা আজও কার্যকর হবে কিনা অনিশ্চয়তার মধ্যে কিন্তু তারা একটা দিন পার করতেছেন। যে অতীতে যারা দেখেছে কিন্তু যুদ্ধ বন্ধ হয়নি। আজ কিন্তু এই শান্তি আলোচনার মধ্যে কিন্তু লেবাননের দক্ষিণ অঞ্চলে ড্রোন হামলা, বোমা বিস্ফোরণের স্থানীয় গণমাধ্যমের মাধ্যমে কিন্তু আমরা জানতে পেরেছি। তবে প্রবাসী বাংলাদেশি যারা রয়েছে তাদেরকে কিন্তু সতর্কতামূলক বার্তা দেওয়া হচ্ছে যে এখনই যেন তারা বিশেষ করে নিরাপদ একটি অঞ্চল ছাইদা বা বৈরুতে যে সকল প্রবাসী বাংলাদেশি নিজ উদ্যোগে এবং দূতাবাসের সহযোগিতা যারা কিন্তু অবস্থান করতেছে তাদের কিন্তু এখনো দক্ষিণ অঞ্চলে যাওয়ার অনিশ্চয়তা করা হচ্ছে। তারা যেন এখনই লেবানন দক্ষিণ অঞ্চলে ফিরে না যায়, একটু সময় নয়, এরপর যেন তারা তাদের কর্মস্থলে ফিরে যায়। G7 বৈঠক থেকে সামরিক সহায়তা বাড়ানোর জন্য মরিয়া হয়ে উঠেছে রাশিয়ার হামলায় বিপর্যস্ত ইউক্রেন। সোমবার এই বৈঠক শুরুর রাতেই কিয়েভে স্মরণকালের সবচেয়ে বড় হামলা চালায় রাশিয়া। ইউক্রেনের লক্ষ্য ছিল এই সম্মেলনেই রুশ প্রেসিডেন্ট পুতিনের সাথে ইউরোপের নেতাদের একটি বৈঠক আয়োজন করা, কিন্তু পুতিন তাতে রাজি না হওয়ায় এবার সামরিক সক্ষমতা বাড়াতে চাইছে কিয়েভ। চলতি মাসেই পুতিনকে এক খোলা চিঠিতে G7 সম্মেলনের সাইডলাইনে সরাসরি বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। কারণ এই সম্মেলনে উপস্থিত আছেন ডোনাল্ড ট্রাম্প, ইমানুয়েল ম্যাক্রো, কিয়ার স্টারমার ও ফ্রেডরিক মার্জ। তাই এটিই ছিল সবাইকে এক টেবিলে বসানোর ভালো একটি সুযোগ। চিঠিতে ইউক্রেনের প্রেসিডেন্ট দাবি করেছিলেন দীর্ঘ যুদ্ধ রাশিয়ার অর্থনীতির ওপরও চাপ তৈরি করছে। জেলেনস্কির এই দাবি অস্বীকার করে পুতিন সাফ জানিয়ে দিয়েছেন আলোচনার কোনো প্রয়োজনীয়তা নেই। আর তারপর সোমবার ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার বড় হামলার পর অবস্থান বদলেছেন জেলেনস্কিও। যুদ্ধ বন্ধ নয়, এখন G7 থেকে সামরিক সমর্থন আরও বাড়ানোর উপরই জোর দিচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। পুতিনের সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত আমরা। G7 সম্মেলনের সাইডলাইনে বৈঠক হতে পারত। ইউরোপ ও যুক্তরাষ্ট্রও এতে সম্মত ছিল, কিন্তু রাশিয়া আবারও প্রমাণ করলো তারা আলোচনা চায় না। তবে আলোচনার পথ পুরোপুরি বন্ধ হয়নি বলে দাবি মস্কোর। রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ বলছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের প্রস্তাবের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রাশিয়া। শিগগিরই ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার আবারও রাশিয়া সফর করবেন বলেও জানিয়েছেন তিনি। পুতিন আগেই ট্রাম্পের প্রস্তাব গ্রহণ করেছেন।
যুক্তরাষ্ট্রের প্রস্তাবের ভিত্তিতে যে সমঝোতা হয়েছে তা বাস্তবায়নের অপেক্ষায় আছে রাশিয়া। ইউরোপ মনে করছে রাশিয়া যুদ্ধে হারছে এবং তারা আমাদের শর্ত দিতে পারবে, কিন্তু এই হিসাব সম্পূর্ণ ভুল ও বিভ্রান্তিকর। একদিকে আলোচনার আহ্বান, অন্যদিকে চলমান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। 4 বছরের যুদ্ধের এই পর্যায়ে কূটনৈতিক তৎপরতা যতই বাড়ুক, মস্কো ও কিয়েভের অবস্থান যে এখনো অনেক দূরে সেটিই আবারও স্পষ্ট হলো। ইফাতিরা, স্টার নিউজ। ক্যালিফোর্নিয়ার মরুভূমিতে বিধ্বস্ত হলো যুক্তরাষ্ট্রের একটি B-52 বোমারু বিমান। বিমানটিতে থাকা 8 জন ক্রুর সবাই মারা গেছেন। সোমবার স্থানীয় সময় দুপুরে ক্যালিফোর্নিয়ার মোজাভে মরুভূমির এডওয়ার্ড বিমান বাহিনী ঘাঁটি থেকে ওড়ার কিছুক্ষণ পরই বিমানটি বিধ্বস্ত হয়। এর কারণ এখনও জানানো হয়নি। যুক্তরাষ্ট্রের B-52 স্ট্র্যাটোফোর্ট্রেস বোমারু বিমান বিধ্বস্ত হওয়ার ঠিক পরের দৃশ্য এটি। সোমবার ক্যালিফোর্নিয়ার এডওয়ার্ডস এয়ারফোর্স ঘাঁটি থেকে ওড়ার কিছুক্ষণ পরই বিধ্বস্ত হয় বিমানটি। 1930-এর দশকে একটি শুকনো হ্রদের উপর গড়ে ওঠে এই ঘাঁটি। মোজাভে মরুভূমিতে 1245 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমান ঘাঁটি এটি। এই ঘটনায় বিমানে থাকা 8 জন ক্রুর সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছেন বিমান বাহিনীর কর্মকর্তারা। আজ এডওয়ার্ডস এয়ারফোর্স ঘাঁটিতে একটি ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে, যেখানে আমরা 8 জন অসাধারণ আমেরিকানকে হারিয়েছি। এই মুহূর্তে আমাদের চিন্তা ও প্রার্থনা সেই সব পরিবারের সঙ্গে যারা তাদের প্রিয়জনকে হারিয়েছে। 8 ইঞ্জিন বিশিষ্ট জেট চালিত এই বিমানটি পারমাণবিক ও প্রচলিত বোমা বহনে সক্ষম। বিমানটি একটি নিয়মিত পরীক্ষামূলক মিশনে ছিল বলে বিবৃতিতে জানিয়েছে মার্কিন সেনা কর্তৃপক্ষ। এটি একটি B-52 বিমান ছিল, যা রাডার আধুনিকীকরণ কর্মসূচির অংশ হিসেবে একটি পরীক্ষামূলক স্থানীয় টেস্ট ফ্লাইটে প্রাথমিক উড্ডয়ন করছিল। বোয়িং নির্মিত B-52 স্ট্র্যাটোফোর্ট্রেস একটি দীর্ঘপাল্লার সাবসনিক যুদ্ধ বিমান। সুইফট উইং নকশার এই বিমানটি ক্লাস্টার বোমা ও গ্র্যাভিটি বোমা সহ বিভিন্ন ধরনের অস্ত্র বহনে সক্ষম। পাশাপাশি এটি প্রায় 50,000 ফুট উচ্চতা পর্যন্ত উড্ডয়ন করতে পারে। কোনো রিফুয়েলিং ছাড়াই 8,000 মাইলেরও বেশি দূরত্বে ওড়ার সক্ষমতা রাখে বিমানটি। বিধ্বস্ত হওয়া বিমানটি এডওয়ার্ডস ঘাঁটি ভিত্তিক 412তম টেস্ট উইংয়ের অন্তর্ভুক্ত ছিল। অধিকাংশ B-52 বিমান বর্তমানে নর্থ ডাকোটা ও লুজিয়ানাতে মোতায়েন রয়েছে। B-52 স্ট্র্যাটোফোর্ট্রেস দিয়ে যুক্তরাষ্ট্র কয়েক দশক ধরে ভিয়েতনাম, আফগান, ইরাক ও সিরিয়ায় IS জঙ্গি বিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। এনসিপিআই নামের একটি নতুন দলে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসের একাধিক বিদ্রোহী সাংসদ। বিষয়টি পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার কিংবা পার্থ ভৌমিকের মতো পরিচিত রাজনৈতিক নেতারা তুলনামূলকভাবে অপরিচিত এই দলটিকে কেন বেছে নিলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছেও দলটি প্রায় অচেনা। এদিকে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় প্রায় 11 ঘণ্টা টানা জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জিজ্ঞাসাবাদ শেষে তিনি দাবি করেছেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে ব্যবহার করে পশ্চিমবঙ্গকে বিরোধী শূন্য করার চেষ্টা চলছে এবং তিনি কোনো চাপের কাছে মাথা নত করবেন না। একদিকে দল ভাঙানির খেলা, আর একদিকে বিরোধী শক্তি যারা লড়াই করছে মাথা নত না করে তাদেরকে কি করে দমানো যায়, তাদের ধমকানো যায়, চমকানো যায়, তাদের ভেঙে গুড়িয়ে দেওয়া যায়, কার্যত বিরোধী শূন্য করে দেওয়া যায় পশ্চিমবঙ্গকে, সেই চেষ্টাই গত 1 মাস ধরে করা হয়েছে। প্রথম দিকে SIR এর নাম করে উপযুক্ত ভোটারদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া, কাউন্টিং ভেন্যু থেকে বল প্রয়োগ করে অন্যান্য দলের রাজনৈতিক কাউন্টিং এজেন্টদের বার করে দেওয়া, তারপরে পোস্টপোল ভায়োলেন্সের নামে কি তাণ্ডব লীলা চলেছে আমরা সব জায়গায় দেখেছি। বিরোধীরা যাতে বিরোধী দলনেতা স্বীকৃতি না পায় সেই নিয়ে ষড়যন্ত্র, কনস্পিরেসি, দল ভাঙানো, MP ভাঙানো, MLA ভাঙানো, এইসব করে কোনো লাভ নেই। তারা ভেবেছিল যারা এজেন্সির ভয়ে এদিক ওদিক চলে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বা মানুষের স্বার্থকে সামনে রেখে যারা লড়াই করছে, আমরা হয়তো চলে যাব, দমে যাব, মাথা নত করব, আত্মসমর্পণ করব, বিকিয়ে যাব।
আমাদের গলা কেটে দিলেও আমরা আত্মসমর্পণ করার লোক না, আমরা লড়াই করার লোক। এই ছিল আজকে স্টার ওয়ার্ল্ডে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।